জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্প মিলেনিয়াম সিটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সকালে কেরানীগঞ্জের ঘাটারচরে এ অভিযান শুরু হয়। রাজুক জানায়, মিলেনিয়াম সিটির ৯ একর জায়গায় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন তারা। এছাড়াও ড্যাপে চিহ্নিত টোটাল মৌজায় জলাশয় ও কৃষি জমির উপর মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে থাকা সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি এবং জলাশয়ে ভরাটকৃত বালু অপসারণ করা হচ্ছে অভিযানে। এর আগে ২২ জানুয়ারি অভিযান পরিচালনার সময় ভূমিদস্যুর বাধার মুখে পড়ে রাজুক। ২০২৪ সালের ২২ জানুয়ারি কেরানীগঞ্জের টোটাল খাল সংলগ্ন নিচু কৃষি জমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা অবৈধ আবাসন প্রকল্প মিলেনিয়াম সিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় দেশের জনগণ। আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিডারওয়েল। এ সময় কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। We hear from many people that they are strongly interested in having credible elections in some time to come, and they are interested also in hearing about international comparative experiences in that regard. বিদেশে যারা আছেন, ডায়াসপোরা, যারা প্রবাসী ভোটার, তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে। ভোটারদের ভিতরে আস্থা যে হ্যাঁ, আমি আমার ভোটটা আমি দিতে পারবো, এই বিষয়টার পরে ওনারা বললেন যে এটাও আপনারা দেখবেন এবং সেক্ষেত্রে যে বিষয়টা অ্যাওয়ারনেস বিল্ডিং, কমিউনিকেশন সিস্টেমসগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিন যুবলীগ নেতার জি.কে. শামীমের বিরুদ্ধে 297 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রায় পিছিয়ে 17 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পৃথক দুটি বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া 1,98,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খুলনা সাবেক সাংসদ মিজানুর রহমানের বিরুদ্ধে রায় হবে আজ। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফল আমদানিতে বর্ধিত সম্পূরক শুল্ক অনবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস এম্পোরেটার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর বাদামতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ফল বিলাসী পণ্য নয়, তাই শুল্ক বাড়ানো ক্রেতাদের স্বার্থে পরিপন্থী। 3 ফেব্রুয়ারির মধ্যে 10% শুল্ক না কমালে পরদিন থেকে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দাবি মানা না হলে আগামী সোমবার এনবিআরের সামনে অবস্থান ও মানববন্ধনের কর্মসূচির পালনের ঘোষণাও দেন ব্যবসায়ীরা। শুল্কটা 9 তারিখে কিন্তু এটা কিন্তু আপনার কার্যকর হয়েছে। এই 9 তারিখের পর থেকে পর্যন্ত তাদের সাথে আমরা দফায় দফায় আমরা বৈঠক করেছি। 3 তারিখের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, 4 তারিখ থেকে আমরা স্থলবন্দর এবং নৌবন্দর দিয়ে যে ফলগুলো আমাদের আসে সেটা আমরা ডেলিভারি নিব না।
এদিকে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। শুল্ক প্রত্যাহার না হলে 4 ফেব্রুয়ারি থেকে বন্দরে খালাসের বন্ধের হুমকি দিয়েছেন তারা। সকালে রাজধানীর বাদামতলী পাইকারি ফলের আড়তে মানববন্ধন শুরু হয়। এতে ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা অংশ নেন। একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করে ফল ব্যবসায়ীরা। এ সময় রমজানের আগে ফল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা। এছাড়া ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় 70% ফল আমদানি নির্ভর। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ফল আমদানি কমে গেছে। এতে দেশীয় বাজারে বেড়েছে ফলের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ ভোক্তারা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনার সহ ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে চট্টগ্রাম বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে নির্মম হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। এ সময় ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি করেন বক্তারা। একই সঙ্গে আন্দোলনে হতাহতের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাদ মাগরিব আবময়নের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৯৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগের তীরে আসতে শুরু করেছেন শুরায়ে নেজামের অনুসারীরা। এবার প্রথমবার 3 পর্বে হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে ইজতেমার অংশগ্রহণের জন্য রাত থেকে ট্রাক ও বাসে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। অবস্থান করছেন নিজ নিজ খিত্তায়। এদিকে ইজতেমায় ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর 7,000-এর বেশি সদস্য। পাশাপাশি ইজতেমার প্রথম পর্বে আয়োজক কমিটির 10,000 স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। এবারের ইজতেমায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নেজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব শুরু হচ্ছে আজ মাগরিবের নামাজের পর, যা 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব 3 ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। আর তৃতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি, যাতে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা। আমরা আসছি আমার ইমানকে খাঁটি করার জন্য, এবং এখান থেকে যেন আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি, আমি এবং সারা যারা আসছি তারা যেন আল্লাহর রাস্তায় যাইতে পারে। আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং সার্বিকভাবে সব ঠিক আছে। আশা করি যে আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা নেই। আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। ইনশাল্লাহ আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি। স্বাভাবিক হয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল। ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে বরিশাল বিভাগের সাধারণ যাত্রীরা। ভোর থেকেই ধীরে ধীরে কাজে যোগ দিয়ে বাস শ্রমিকরা। এদিকে বাস চলাচল শুরু হওয়ায় কুয়াকাটা আটকে পড়া পর্যটক সহ যাত্রীরা ফিরেছেন গন্তব্যের উদ্দেশ্যে। বুধবার রাতে জেলা প্রশাসক, শিক্ষার্থী, বাস মালিক ও শ্রমিকদের বৈঠকে জেলা প্রশাসকের মধ্যস্থতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন বাস শ্রমিকরা। গত মঙ্গলবার বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে বাস ভাড়া নিয়ে জটিলতার জেরে বাস ও টার্মিনাল ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে নিরাপত্তার দাবিতে বুধবার বাস ধর্মঘট করে বাস শ্রমিকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে 18 জনের মৃত্যু হয়েছে। প্যাটোম্যান নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 60 যাত্রী ও 4 ক্রু সদস্য নিয়ে যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল। হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিমানটি 2 টুকরো হয়ে নদীতে পড়ে যায়। নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ওয়াশিংটন ডিসির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বন্ধ করে দেয়া হয়েছে রোনাল্ড রেগান বিমানবন্দরের কার্যক্রম। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাঝ আকাশে বিমান বিধ্বস্তের পর স্ফুলিঙ্গের মতো আলো ছড়াতে দেখেছেন তারা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 20 জনের
মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল খনির কাজ করতেন। এদের মধ্যে 16 জন দক্ষিণ সুদান, 2 জন চীন ও 1 জন ভারতীয় নাগরিক। বিমানটিতে আরোহী ছিলেন মোট 21 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় বিমানটি তেল ক্ষেত্রের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির গন্তব্য ছিল রাজধানী জুবা। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে আল জাজিরা। একই দিন মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে হামাস সমর্থকদের কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এমন নির্দেশ। এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ধরতে চলছে ধরপাকড়। ট্রাম্প শপথ নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় 3,500 অভিবাসীকে আটক করেছে প্রশাসন। সামনের দিনগুলোতে এর সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলে জানায় হোয়াইট হাউস। তাই নথিবিহীন এত বিপুল সংখ্যক অভিবাসীকে আটক রাখতে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ডিটেনশন সেন্টার। এরই অংশ হিসেবে কিউবায় গুয়েতামালায় 30,000 অভিবাসীর জন্য কারাগার তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সেন্ট কিটসে দ্বিতীয় টি-20তে 106 রানে জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডনির ঝোড়ো ব্যাটিংয়ে 6 উইকেটে 201 রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম 200 রান ছাড়াই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 63 রান করেন কিয়ানা জোসেফ। 36 বলে ইনিংসে 9টি 4 ও 2টি ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুস করেন 18 বলে 27 রান। 2 ব্যাটারকেই আউট করেন রাবেয়া। 20 বলে 49 রান করেন ডটিন, মারেন 5টি ছক্কা। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে 25 বলে সর্বোচ্চ 22 রান করেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত 9 উইকেটে 95 রান থামে বাংলাদেশের ইনিংস। শনিবার সিরিজের শেষ টি-20-র মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 25 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে এম এ আজিজ স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, বছর জুড়ে স্টেডিয়ামে কাবাডি, ক্রিকেট লিগ, ভলিবল, হ্যান্ডবল সহ অন্তত 32টি ইভেন্টের আয়োজন করা হয়। এই অবস্থায় শুধুমাত্র ফুটবলকে বরাদ্দ দেয়া হলে অন্যান্য খেলা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এম এ আজিজ স্টেডিয়াম থেকে আকরাম খান, নান্নু, তামিম ইকবাল সহ জাতীয় দলের অনেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক উঠে এসেছেন বলে জানানো হয় মানববন্ধনে। এই কারণে অবিলম্বে মাঠটি সব ধরনের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। ক্রিকেট থেকে শুরু করে অনেক ধরনের ইভেন্ট এখানে পরিচালনা করাতে পারবে না। ফুটবল যদি একাই খেলে তাহলে অন্যগুলা কোথায় হবে? খেলাধুলার 32টি ইভেন্ট যারা আজকে খেলাধুলা করে তাদেরকে কোথায় যাবে? সেই জন্যই আজকে আমি প্রতিবাদ জানাতে এসেছি। এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটি বৈষম্যের যে একটি সিদ্ধান্ত হয়েছে, এই বৈষম্যের সিদ্ধান্তকে আমরা কখনো স্বাগত জানাতে পারি না। চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাঠটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্যই ব্যবহৃত হবে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।